তুমি আজও সকাল আর দুপুরের রান্না একসাথে করে ফেলেছো বৌমা। আর কতদিন আমাকে দুপুরবেলা ওই ঠান্ডা বাসি ভাত আর তরকারি খেতে হবে বলো তো? তোমাকে কতবার বলেছি চাকরিটা ছেড়ে দাও। আমার ছেলে যে ইনকাম করে তাতে তোমার চাকরি করার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো কোনো কথাই শুনতে চাচ্ছ না। আপনি খুব ভালো করেই জানেন মা, চাকরিটা আমি আমার জন্য করি না। আমার মা বাবা অসুস্থ, তাদের প্রতি মাসে অনেক টাকার ওষুধের প্রয়োজন হয়। আমি না দিলে তারা কোথায় পাবে বলুন তো? তোমার ভাইকে কেন বলো না কিছু করতে? সারাদিন তো পড়ার বাহানায় বই নিয়ে বসে থাকে। বুঝি, সবই বুঝি। কোথাও থেকে ফ্রি ফ্রি টাকা এলে কারো কি আর কষ্ট করতে ইচ্ছে করে? আমার ভাইটা এখন অনেক ছোট, মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। ও পড়াশোনা শেষ করে চাকরি পেলেই আমি আমার চাকরিটা ছেড়ে দেব। কিন্তু বিয়ের সময় তো এমন কথা ছিল না বৌমা। তোমার বাবা বলেছিলেন বিয়ের পরেই তুমি তোমার চাকরিটা ছেড়ে দেবে, আর সেজন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। এতে বাবার কোনো দোষ নেই মা। বাবা আমাকে তখনও বলেছেন, এখনও বলছেন চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি তো জানি, আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে আমার বাবা মা অকুল সমুদ্রে গিয়ে পড়বেন। আমার ভাই স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমি কিছুতেই চাকরিটা ছাড়তে পারবো না। এটাই তাহলে তোমার শেষ কথা? তুমি চাকরিটা ছাড়বে না? কী রে খোকা, তুই কিছু বল। এই দিন দেখার জন্যই কি আমি তোকে বিয়ে দিয়েছিলাম? চাকরি চাকরি চাকরি, কি করবে চাকরি করে? এ সংসারে কটা টাকা দাও তুমি? সেই তো মাসের প্রথমে বেতন পেলে বাপ মায়ের কাছে গিয়ে অর্ধেকের বেশি টাকা দিয়ে আসো। শোনো, এইসব কিন্তু আর চলবে না। তোমার জন্য আমার মা কিন্তু অনেক কষ্ট করছে। তোমার চাকরি করার জন্য আমার মাকে প্রতিদিন দুপুরবেলা বাসি ভাত আর তরকারি খেয়ে থাকতে হয়। এসব ছাড়ো, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন তোকে ডেকে আসলাম, এখন বুঝি তোর আসার সময় হলো? আমার শাশুড়িকে তো চিনিস, সারাদিন আমাকে দিয়ে কাজ করাবে। কোনো কাজ না থাকলে ডালে চালে মিশিয়ে বাঁচতে দেবে। অনেক কষ্টে পানি ভরার ছুতায় বেরিয়ে এসেছি। এই শুনেছিস নাকি, ও পাড়ার রাজু মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছে। সেই নিয়ে সারাটা রাত ওদের বাড়িতে কি ঝগড়া। রাত্রেবেলা তো ঘুমাতেই পারিনি ঠিক মতো। এই, ওটা কে এরকম সেজে গুজে ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যায়? ও মা, চিনিস না? ওই বাড়ির সেলিমের বউ, শহরে নাকি চাকরি করে। সেদিন রহিমা খালা আমার সামনে কেঁদে কেঁদে কত কথা বলল। বউ নাকি ঘরের কোনো কাজই করে না, সব কাজ নাকি তাকে দিয়ে করায়। পান থেকে চুন খসলে নাকি শাশুড়িকে হুমকি দেয়, ভাত দিবে না। বুঝেছিস? ছি 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 ছি, কি বলছিস এগুলো? যুগে যুগে যে আর কত কি দেখবো। মা, ও মা, কোথায় গেলে? বাড়ি আছো নাকি? মা, কি ব্যাপার মা? সে কখন থেকে ডেকে ডেকে মরছি, একজন মানুষেরও কোনো দেখা নেই। এমন ভারী ব্যাগ, এই ব্যাগ নিয়ে আমি ঘরের ভিতরে কিভাবে ঢুকি বলো তো? এখন যাও, তাড়াতাড়ি ভাবিকে বলো এক গ্লাস পানি নিয়ে আসতে। তোর ভাবি বাসায় নেই, অফিসে গেছে। দাঁড়া, আমি তোর জন্য পানি নিয়ে আসি। এতদিনেও ভাবি চাকরিটা ছাড়াতে পারলে না? তুমি যে কি করো আমি বুঝি না। দাঁড়াও, এখন তো আমি এসেছি, দেখি চাকরি কিভাবে করে। চাকরি তো ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কোথায়। হতচ্ছাড়ি বলেছে যতদিন না ভাইয়ের কোনো চাকরি বাকরি হচ্ছে অতদিন সে চাকরি বাকরি ছাড়তে পারবে না। ওসব তুমি এখন আমার উপরে ছেড়ে দাও। একবার যখন এসেছি, ভাবির চাকরি খেয়ে তবেই আমি এখান থেকে যাব। সত্যি বলছিস? পারবি তুই? আমি তো এতদিনেও কিছুই করতে পারলাম না। অফিস থেকে ফেরার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত নানান কাজ দিয়ে বসিয়ে রাখি, তারপরও নোয়াতে পারছি না। আহ, দেখোই না আমি কি করি। একটু সবুর করো মা, সবুরে মেওয়া ফলে। বিকেলবেলা রুনার শাশুড়ি আর ননদ বসে গল্প করছিল। চুপ করে বসো, বাসায় আসতে দাও, দেখোই না আমি কি করি। এভাবেই তারা বসে বসে নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে। ওইদিকে রুনা সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। ভাবি, তোমার এতক্ষণে সময় হলো বাড়ি আসার? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আবার না ভীষণ পেঁয়াজু খেতে ইচ্ছে করছে। দয়া করে একটু যাও না, আমার জন্য গরম গরম কটা পেঁয়াজু ভেজে আনো। অবশ্যই দেব, কেন দেব না? আমার একমাত্র ননদ আমার কাছে কটা পেঁয়াজু খেতে চেয়েছে। তুমি বসো ভাই, আমি এক্ষুনি তোমার জন্য পেঁয়াজু ভেজে আনছি। রুনা তার ননদের জন্য পেঁয়াজু ভেজে কেবলই একটু শুয়েছিল, তখনই তার স্বামী সেলিম আসে। কি ব্যাপার, এই ভর সন্ধ্যাবেলায় শুয়ে আছো যে? তাড়াতাড়ি ওঠো, আমার বন্ধু এসেছে। তাকে কিছু নাস্তা বানিয়ে দাও। আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আমি কিছুক্ষণ আগে চুলার পাড় থেকে অনেকগুলো পেঁয়াজু ভেজে এনেছি, সেগুলোই না হয় তোমার বন্ধুকে দিচ্ছি। এজন্যই বারবার বলছি চাকরিটা ছেড়ে দাও, ঘরের বউ ঘরের কাজ করো। আর শোনো, আমি আমার বন্ধুকে শুধুমাত্র পেঁয়াজু খাওয়ানোর জন্য আমার বাসায় আনিনি। তাড়াতাড়ি যাও, গিয়ে রান্না করো। এসব বাহানাবাজি আমার কাছে চলবে না।
রুনার খারাপ লাগা সত্ত্বেও সে রান্নাঘরে যায় এবং তার স্বামী ও তার বন্ধুর জন্য রান্না করে। যতক্ষণ পর্যন্ত তার স্বামী ও স্বামীর বন্ধুর খাওয়া শেষ না হয় সে দাঁড়িয়ে থেকে খাবারের তদারকি করে। কিছুক্ষণ পর ঘরে এসে সে মনের কষ্টে কান্নায় ভেঙে পড়ে, কারণ এটা শুধু তার নামই শ্বশুরবাড়ি, তাকে দেখার মতো কেউ নেই। আজ মাসের ১ম তারিখ, রুনা বেতন পেয়েছে, তাই তার বাবার কাছে যাচ্ছে মাসের খরচটা দিয়ে আসার জন্য। সে তার শ্বশুরবাড়ির জন্য কিছু টাকা রেখে দিয়েছে, কিন্তু এত কিছু করা সত্ত্বেও শ্বশুরবাড়িতে তার সম্মান হয়ে ওঠেনি। মা রে, তোকে কতবার বলেছি চাকরিটা ছেড়ে দিতে। এই চাকরির জন্য তোকে শ্বশুর বাড়িতে কত অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়। বাবা হয়ে আমি যে আর দেখতে পারি না। তোর বাবা ঠিকই বলেছে মা। কথা শোন, নিজের সংসারে আর অশান্তি বাড়াস না। আমার আর তোর বাবার একভাবে ঠিক চলে যাবে। ওসব নিয়ে তোমরা চিন্তা করো না মা, আমি ঠিক সব সামলে নেব। আচ্ছা, ঝন্টু কোথায়? ওকে তো দেখছি না। টিউশনি করতে গেছে, বারবার না করলাম, কিন্তু কিছুতেই কথা শুনলো না। বলল আপা আমাদের জন্য এত কষ্ট করে, অন্তত একটা টিউশনি করলে নিজের খরচটা চালাতে পারবো, আপার উপর থেকে চাপটা একটু কমবে। বিশ্বাস কর মা, আমি বারবার বারণ করেছি, শুনলো না। ঝন্টু আসলে ওকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলো। এসব টিউশনি ফিউশনি ওকে করতে হবে না, টাকা রোজগার করার জন্য আমি আছি। কিছুক্ষণ বাবা মায়ের সাথে কাটানোর পর রুনা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রুনা চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে সেলিম আসে। সেলিম ঘরে ঢুকে দেখতে পেল আলমারির দরজাটা খোলা এবং সেখানে একটি হলুদ রঙের খাম আছে। সে জানে এই হলুদ রঙের খামটি কিছুক্ষণ আগে রুনাই দিয়ে গেছে। সে এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে না পেয়ে খামটির দিকে এগিয়ে গেল এবং কেউ আসার আগেই খামটিকে সরিয়ে ফেলল। কিছুক্ষণ পর সেলিমের শ্বশুর ঘরে আসলো। বাবা সেলিম, এসেছো? কতদিন পরে আসলে। বসো বাবা। এই, শুনছো? জামাই বাবা এসেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হয়েছে হয়েছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না। আর যেসব ছাইপাশ খেতে দিবেন সেগুলো আমি খাই না, যে জন্য এসেছিলাম। আপনাদের কতবার করে বলেছি যে মেয়েকে বলুন চাকরিটা ছেড়ে দিতে, এখনো যে ছাড়ছে না। নাকি আপনারাই ছাড়তে দিচ্ছেন না টাকার লোভে? না না বাবা, অমন কথা বলো না। টাকার লোভ আমাদের নেই। আমাদের মেয়েটা একটু জেদি, বাবা মাকে বড্ড ভালোবাসে কিনা তাই চিন্তা করে। শুনুন, এরকম রসে ভেজানো কথায় আমার কাজ হবে না। আপনার মেয়ে যদি আর কিছুদিনের মধ্যেই চাকরিটা না ছাড়ে, তাহলে আপনার মেয়ের কপালে দুঃখ আছে। অমন করে বলো না বাবা, আমার মেয়ে কিছুদিনের মধ্যেই চাকরিটা ছেড়ে দিবে, আমি কথা দিলাম। পরদিন শুক্রবার থাকায় সকালবেলা রুনার শাশুড়ি রুনাকে কাজের কথা বলে। আজ তো শুক্রবার, যাও ঘরের সমস্ত কাপড়গুলো কেচে ফেলো, আর তারপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে ফেলবে, ঠিক আছে? জি মা, এখনই যাচ্ছি। এই বলে রুনা তার শাশুড়ির কথা মতো কাজে চলে যায়। রুনা প্রথমে তার ঘরে আসে তার স্বামীর কাপড় চোপড়গুলো কেচে দেওয়ার জন্য। তার স্বামীর জামার পকেটে হাত দিতেই একটা হলুদ রঙের খাম বেরিয়ে আসে। খামটার দিকে তাকিয়ে এসে চিনতে পারে, আরে এটা তো সেই খামটা যেটা গতকাল আমি বাবাকে দিয়ে এসেছিলাম। তার মানে ও আমাদের বাড়ি গিয়েছিল আর বাবার কাছ থেকে এই টাকার খামটা চেয়ে নিয়ে এসেছে। রুনা বুঝতে পারল না সে কি করবে। রাগে ক্ষোভে অভিমানে সে একদম চুপ হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে, খাবার না বেড়ে এখানে বসে আছো যে? তাড়াতাড়ি যাও, খাবারটা বাড়ো, আমার ক্ষুধা পেয়েছে। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি আজ আমাদের বাসায় গিয়েছিলে? আমি হঠাৎ করে আজকে তোমাদের বাসায় কেন যেতে যাব? তুমি জানো না তোমাদের বাসায় যাওয়া আমার পছন্দ না? তাহলে কেন জিজ্ঞেস করছো? আজকে আমি তোমার পকেট থেকে একটা জিনিস পেয়েছি, তাই জিজ্ঞেস করছি আমাদের বাড়ি গিয়েছিলে কিনা। সত্যি করে বলো। বললাম তো তোমাদের বাসায় আমি যাইনি। শুধু শুধু প্রশ্ন করে আমার মাথা খেও না, তাড়াতাড়ি খাবার দাও, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তাহলে এই টাকায় ভর্তি খামটা তোমার পকেটে আসলো কি করে? এটা তো আমি গতকাল আমার বাবাকে দিয়ে এসেছিলাম। তার মানে আজকে তুমি আমাদের বাসায় গিয়েছিলে, আর এই খামটা তুমি চুরি করে এনেছো, না হলে আমার বাবার কাছ থেকে চেয়ে এনেছো। ছি ছি, তুমি যে এতটা নিচে নামতে পারো আমি কখনো চিন্তাও করিনি।
তোমার মতো ভীতু কাপুরুষ মিথ্যাবাদীর সাথে সংসার করার চাইতে আমি সারাটা জীবন একা কাটিয়ে দেব। থাকবো না আমি তোমার সাথে। কালই আমি এই বাসা ছেড়ে চলে যাব। পরদিন সকালে রুনা শাশুড়ি আর ননদ মিলে গল্প করছিল, আর সে সময় রুনা তার ব্যাগপত্র গুছিয়ে সেখানে আসে। কি ব্যাপার ভাবি, সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? তোমার ভাইয়ের মতো ভীতু কাপুরুষ লোভী লোকের সাথে আমি কোনো সংসার করব না, তাই চলে যাচ্ছি। মুখ সামলে কথা বলো বৌমা। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি বলেই তো বলছি মা। এখন নয় আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে করান, ঘরে মনের মতো বউ আনুন, যে বউ সারাটা দিন আপনার আঁচল ধরে থাকবে, আপনি যা বলবেন তাই করবে। আমি তো কখনোই আপনার মনের মতো বউ হয়ে উঠতে পারিনি। দেখুন যদি সেই মেয়েটি পারে। তোমার বড্ড বার বেড়েছে বৌমা। আসতে দাও আজকে খোকাকে। খোকাকে বলে তোমাকে যদি মার না খাইয়েছি। আপনি না হয় সে আশাতেই বসে থাকুন মা, আমি চললাম। কয়েকদিনের মধ্যেই ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। যেও না বলছি বৌমা, দাঁড়াও। খোকা বাসায় নেই, তুমি এভাবে চলে যেতে পারো না। দাঁড়াও বলছি বৌমা। রুনা আর এক মুহূর্ত দেরি না করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসে। এইভাবে শ্বশুর বাড়ি থেকে চলে এসে তুই কাজটা ভালো করিস নি মা। সব সংসারেই ঝগড়াঝাটি থাকে, তাই বলে চলে আসতে হবে? অনেক তো চেষ্টা করেছি বাবা ওদের সাথে মানিয়ে চলার। সারাটা দিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর শাশুড়ি আমাকে যা বলতো আমি তাই করতাম। দিন শেষে শরীর আর সায় দিত না। আমার স্বামী, আমার শাশুড়ি আমাকে যা বলতো আমি তাই করতাম। কিন্তু কি পেলাম? লাঞ্ছনা আর অপমান ছাড়া ও বাড়ি থেকে আমি কিছুই পাইনি বাবা। আর আজকে যখন জানতে পারলাম আমার স্বামী একটা চোর, চোরের সাথে আমি সংসার করতে পারবো না বাবা। এর থেকে ভালো আমি তোমাদের সাথে থাকবো। যা আছে যেমন আছে আমার সবটুকু দিয়ে তোমাদের ভালো রাখার চেষ্টা করব। এতেই আমার আনন্দ, এতেই আমার সুখ।